বিগ ব্যাং এমন একটি লিডিং সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড থিওরি যেটা ভীষণ টেকনিক্যালি প্রুফ আমাদের সামনে তুলে ধরে যে হাউ দ্য ইউনিভার্স বিগ্যান অ্যান্ড এভলভড ওভার লাস্ট 13.8 বিলিয়ন ইয়ার্স। 13.8 বিলিয়ন ইয়ার্স এই ইউনিভার্স যেটাতে আমরা বিলং করি, যেটাতে আমাদের এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে এই গ্যালাক্সি বিরাজ করে, এবং এই ইউনিভার্স আজ থেকে 13.8 বিলিয়ন ইয়ার্স এগোতে শুরু হয় এবং খুব সম্ভাব্য 4.5 to 4.6 বিলিয়ন ইয়ার্স এগোতে এই আর্থের ক্রিয়েশন হয়। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজ্ঞানের চোখে, সায়েন্সের চোখে সবথেকে ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি behind the creation of this universe is nothing but the Big Bang। এবং বিজ্ঞান বলছে সেই পয়েন্ট, সেই সিঙ্গুলারিটি পয়েন্ট যেখানে থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এই পুরো কায়নাত, এই পুরো ইউনিভার্স সৃষ্টি হয়েছে, যে পয়েন্ট থেকে, সেই পয়েন্ট ছিল ভীষণ হট, ডেন্স এবং টিনি একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল। এখানে ভলিউম 0 অ্যাজ পার সায়েন্স এবং ডেন্সিটি ইনফাইনাইট ছিল। এবার ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করি যে ভলিউম 0 এই কথাটার মানে কি। এই ভলিউম 0 এই কথাটার মানে অ্যাজ পার ফিজিক্স, অ্যাজ পার ম্যাথামেটিক্স, যে যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এই পয়েন্টটা আমি সবাইকে ভীষণ ফলো করার জন্য রিকোয়েস্ট করছি এবং ভীষণ মাইনিউটলি শোনার অনুরোধ জানাচ্ছি যে ভলিউম 0 দ্যাট মিনস যখন কোনো কিছু ছিল না, যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, না স্পেসকে ক্রিয়েট করা হয়েছে, না টাইমকে ক্রিয়েট করা হয়েছে, না ভলিউমকে ক্রিয়েট করা হয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছুর সূচনা হয়েছে। আবারও রিপিট করি, যে পয়েন্ট থেকে সমস্ত ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে সেই পয়েন্টের কোনো কিছু অস্তিত্ব ছিল না। বিগ ব্যাং থিওরি সেটাই বলে এবং আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজ্ঞান সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে, এই থিওরিকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে এবং এর পেছনে অনেক রিজন রয়েছে, অনেক প্রুফও রয়েছে, যে কারণে বিজ্ঞান এই তত্ত্বকে, এই থিওরিকে মানতে বাধ্য যে যখন কোনো কিছু ছিল না তখন সব কিছু সৃষ্টি করা হয়েছে। যখন কোনো কিছু ছিল না তখন স্পেসকে ক্রিয়েট করা হয়েছে, টাইমকে ক্রিয়েট করা হয়েছে, ম্যাটারকে ক্রিয়েট করা হয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ ভাইটাল এবং সেই ক্রিয়েটারের সমস্ত মিরাকেল এগেনস্ট ক্রিয়েশন এই জায়গাটাতেই লুকিয়ে রয়েছে। পৃথিবীতে আমরা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তারা সাধারণত কি করি? তারা যে এক্সিস্টিং ম্যাটার রয়েছে সেখান থেকে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করি। লাইক কাদা রয়েছে, মাটি রয়েছে, সেটা থেকে আমরা ইট তৈরি করি। গাছ রয়েছে, সেটা থেকে আমরা কাঠ নিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি করার চেষ্টা করি। জল রয়েছে, সেই জলকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন পানীয় তৈরি করার চেষ্টা করি, বিভিন্ন ড্রিঙ্কস তৈরি করার চেষ্টা করি। তো মানুষ শুধুমাত্র সেটাই পারে যেটা এক্সিস্ট করে, সেটাকে একটা নতুন ফর্ম দিয়ে কিন্তু একটা নতুন জিনিস তৈরি করার চেষ্টা করে। অর্থাৎ সেই তার সোর্স লেভেলে কিন্তু কোনো কিছু ছিল, কিন্তু সেই সৃষ্টিকর্তা এমন এক ক্রিয়েটার যখন কোনো কিছু ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে সে সমস্ত কিছু সৃষ্টি করেছে। অ্যান্ড দ্যাট ইজ কল দ্য বিগ ব্যাং, হুইচ ইজ নোন অ্যাজ দ্য বিগ ব্যাং থিওরি। আবারও রিপিট করি যে পৃথিবীর যত মিরাকেল রয়েছে সমস্ত কিছু মিরাকেল এই একটা জায়গায় এসে আটকে যায়, যে যখন কোনো কিছু ছিল না সেই জায়গা থেকে কি করে এত বড় ইউনিভার্স তৈরি হলো, সে সময় সাপেক্ষ হোক না কেন,
যখন কোনো কিছু ছিল না সেই জায়গা থেকে কিভাবে স্পেসকে ক্রিয়েট করা হলো, যখন কোনো কিছু ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে টাইমকে ক্রিয়েট করা হলো, যখন কোনো কিছু অস্তিত্ব ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ম্যাটারকে ক্রিয়েট করা হলো। এই জায়গাটা যে বুঝে ফেলবে, এই জায়গাটা যে বোঝার চেষ্টা করবে, এই বিজ্ঞানটা, এই মিরাকেলটা যে বোঝার চেষ্টা করবে সে আল্লাহকে বুঝে যাবে। এই মিরাকেলকে যে বোঝার চেষ্টা করবে সে তার ক্রিয়েটারকে বুঝে যাবে। মিরাকেলকে, এই জাদুকে যে বোঝার চেষ্টা করবে সে বুঝে যাবে কে রয়েছে এই সমস্ত সৃষ্টির পেছনে। তাহলে সমস্ত সৃষ্টি যদি আমি রিভার্স করে নিয়ে যাই, তাহলে রিভার্স করে নিয়ে যেতে যেতে যে পয়েন্টে তারা একত্রিত হয় সেই জায়গায় হচ্ছে পয়েন্ট অফ ক্রিয়েশন, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, এবং সেই জায়গায় থেকে বিগ ব্যাং থিওরির উৎপত্তি। একটা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি সেট আপ করার চেষ্টা করছি যে বেলুনকে যখন ফু দেওয়া হয় মুখ দিয়ে, তো বেলুনটা তো এয়ার যখন ওর মধ্যে প্রবেশ করে সেটা তো এক্সপ্যান্ড করে, তার ভলিউম তো আস্তে আস্তে ইনক্রিজ হতে শুরু করে। তো সেই রকম সেই ইউনিভার্সকে একটা বেলুনের মতো যদি আমি সাময়িকভাবে ধরে নিই, যে সেই বেলুনের সামনেতে কে এয়ার প্রবেশ করালো, কে সেই এয়ারকে পুশ করালো এবং সেই বেলুনটাকে ধীরে 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 এক্সপ্যান্ড করালো, এর পেছনেই কিন্তু সমস্ত মিরাকেল লুকিয়ে রয়েছে। সমস্ত মিরাকেল, সমস্ত ক্রিয়েটারের কনসেপ্ট এই জায়গাতেই লুকিয়ে রয়েছে। এবং সেই বেলুনকে যদি ধীরে 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 সেই এয়ার সেখান থেকে বের করে নেওয়া হয়, তো সেটা যেমন ধীরে 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 এক্সপ্যান্ড হতে শুরু করেছিল, সেই বেলুন কিন্তু আবার ধীরে 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 কন্ট্র্যাক্ট হতে শুরু করবে এবং তার ভলিউম ডিক্রিজ হতে শুরু করবে এবং সেই জায়গায় এসে মিলিত হবে যে জায়গায় থেকে তার শুরু হয়েছিল এক্সপ্যান্ড করা, যে এনার্জি সে পেয়েছিল সেই জায়গা থেকে, সেই জায়গাতেই কিন্তু আবার সে ফিরে আসবে। দ্যাট ইজ দ্য বেসিক সায়েন্স, বেসিক লজিক। এবং এই বিগ ব্যাংয়ের হাত ধরেই যে ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে তার পেছনে কিন্তু 4টি মেন সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে এবং সেই 4টি মেন 4 পিলার্স যেগুলো রয়েছে সেগুলো কি কি? পয়েন্ট নাম্বার 1, হাভেলস ল। ইন 1929 এডউইন হ্যাভেল, এই সায়েন্টিস্ট, তার টেলিস্কোপের মাধ্যমে দেখলেন যে এই ইউনিভার্সের সমস্ত কিছু এক্সপ্যান্ড করছে, অর্থাৎ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। প্রত্যেকটা স্টার, প্রত্যেকটা প্ল্যানেটস এই ইউনিভার্সে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। দ্যাট মিন্স এক্সপ্যান্ড করছে অনবরত। এক্সপ্যান্ড করছে এইম নয় যে র্যান্ডামলি এক্সপ্যান্ড করছে, তাদের নির্দিষ্ট পথে, নির্দিষ্ট ভেলোসিটিতে তারা কিন্তু নিজেদের মতো করে এক্সপ্যান্ড করছে। নাম্বার 2, সিএমবি, এবং দ্যাট ইজ মোস্ট ভাইটাল এভিডেন্ট অ্যাকচুয়ালি। সিএমবি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। 1964 পেনিজিয়াস অ্যান্ড উইলসন বলে দুটো সায়েন্টিস্ট ছিল, তারা প্রমাণ করেন যে এই পৃথিবীর বুকে যে অতিরিক্ত পরিমাণ রেমনেন্ট হিট অ্যান্ড কসমিক রেডিয়েশন রয়েছে সেইটাই বা তার উপস্থিতি কিন্তু প্রমাণ করে সেই ব্যাঙের এক্সপ্লোশনের মাধ্যমে কিন্তু এই পৃথিবীর বুকে এখনো বিরাজ করছে। ডিউরিং দ্যাট টাইম when the bang was occurred, সেই জায়গা থেকে পৃথিবীর বুকে কিছু কসমিক রেজ বা হিট এনার্জি, তাদের উপস্থিতি এই দুই সায়েন্টিস্ট কিন্তু লক্ষ্য করেছিল। থার্ড পয়েন্ট ইজ দ্য অ্যাবান্ডেন্স অফ লাইট এলিমেন্টস, অর্থাৎ এটা প্রেডিক্ট করা হয় যে এই ইউনিভার্সে যে পরিমাণ হাইড্রোজেন এবং হিলিয়াম অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটির সঙ্গে কিন্তু কিছুটা ম্যাচ করা যায় যে সেই মুহূর্তে সৃষ্টির সময় যে পরিমাণ বা যে অ্যামাউন্ট হিলিয়াম বা হাইড্রোজেন তৈরি হয়েছিল। পয়েন্ট নাম্বার 4 ইজ গ্যালাকটিক এভলিউশন, অর্থাৎ সেই হ্যাভেল এবং জেমস ওয়েব পরবর্তীকালে সেই টেলিস্কোপের মাধ্যমেই এই পৃথিবীর মানুষকে জানায় যে সেই গ্যালাক্সি তৎকালীন সময়ে যে রূপ নিয়েছিল বা যে আকার পেয়েছিল
সেই বর্তমান সময়ে সেই গ্যালাক্সির আকার কিন্তু চেঞ্জ হয়েছে এবং তার ভলিউমও চেঞ্জ হয়েছে। তো ভাই এই মেনলি 4টি কারণের জন্যই কিন্তু এই বিগ ব্যাং থিওরিকে সায়েন্টিফিক্যালি এবং ওয়াইডলি অ্যাকসেপ্ট করা হয়েছে। এবং বর্তমান সময়ে বিজ্ঞানের হাতে আর অন্য কোনো থিওরি নেই যেটা এই বিগ ব্যাং থিওরিকে ভুল প্রমাণিত করবে। এই বিগ ব্যাং থিওরিকে ভুল প্রমাণিত করবে এই থিওরির উপর বর্তমান সময়ে দাঁড়িয়ে বা অতীতেও আর কোনো এমন সায়েন্টিফিক এভিডেন্স বা সায়েন্টিফিক থিওরি তৈরি হয়নি যেটা এই তত্ত্বকে ভুল প্রমাণিত করবে যে সেই ক্রিয়েটার যখন কোনো কিছু ছিল না, যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, না স্পেসের, না টাইমের, না ম্যাটারের, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু ক্রিয়েট করেছে। আবার বিজ্ঞান অন্যদিকে বলে যে কোনো কিছু ক্রিয়েশন ক্রিয়েটার ছাড়া সম্ভব নয়। এই পৃথিবীর বুকে, এই মহাবিশ্বে, এই ইউনিভার্সে কোনো কিছু ক্রিয়েশন ক্রিয়েটার ছাড়া সম্ভব নয়। তাহলে ওই সময়ে যে মুহূর্তে এই ইউনিভার্সের ক্রিয়েশন শুরু হয়েছিল সেই ক্রিয়েশনের পেছনে কোন ক্রিয়েটার ছিল? জায়গাতেই কিন্তু সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। এই জায়গাতেই কিন্তু সমস্ত প্রশ্নের সমাধান আমরা পাব। এই জায়গাতেই আমরা সবাই সবার ক্রিয়েটারকে খুঁজে পাব। তাহলে এটাতে আমরা সবাই এগ্রি করতে পারি যে কোনো এক পয়েন্টে এই ইউনিভার্সের ক্রিয়েশন ঘটেছিল এবং সেটা বিজ্ঞানের গণনা অনুযায়ী 13.8 বিলিয়ন ইয়ার্স এগোতে, অলমোস্ট 13.8 বিলিয়ন ইয়ার্স এগোতে, এবং এই আর্থের ক্রিয়েশন হয় 4.5 to 4.6 অ্যাপ্রক্সিমেটলি বিলিয়ন ইয়ার্স এগোতে। অর্থাৎ ইউনিভার্স এবং এই পৃথিবী, এই দুইয়ের ক্রিয়েশনের মধ্যে যে টাইম গ্যাপ সেটা হচ্ছে অলমোস্ট 9 বিলিয়ন ইয়ার্স এগো। 9 বিলিয়ন ইয়ার্স টাইম গ্যাপের মধ্যে কিন্তু এই আর্থের ক্রিয়েশন হয়। 1 বিলিয়ন ইকুয়াল টু 100 কোটি, অর্থাৎ 900 কোটি বছরের একটা গ্যাপ থাকে ইউনিভার্স ক্রিয়েশন এবং এই আর্থের ক্রিয়েশন। এই দুই ক্রিয়েশনের মধ্যে 900 কোটি বছর একটা টাইম গ্যাপ রয়েছে বিজ্ঞান অনুযায়ী। এবং এই আর্থের বুকে প্রথম প্রাণ আসে 3.7 to 3.8 বিলিয়ন ইয়ার্স এগোতে। তাহলে এটা দাঁড়াচ্ছে যে এই আর্থ সৃষ্টি হয় 4.8 বিলিয়ন ইয়ার্স এগোতে, আর সেই আর্থে প্রথম প্রাণ আসে 3.8 বিলিয়ন ইয়ার এগো। অর্থাৎ যে টাইম গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 1 বিলিয়ন ইয়ার। আর্থ তৈরি হওয়া এবং আর্থের মধ্যে প্রাণ আসা, প্রথম প্রাণ আসা, এই দুইয়ের মধ্যে টাইম গ্যাপ হচ্ছে 1 বিলিয়ন ইয়ার, অর্থাৎ 100 কোটি বছর। তাহলে এবার বোঝা যাচ্ছে যে কে কাকে ক্রিয়েট করেছে, কে কার ক্রিয়েটার। এই পৃথিবীর বুকে আমরা যে সমস্ত ক্রিয়েটার নিয়ে মাতামাতি করি তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদের আগে এই প্ল্যানেটকে কে সৃষ্টি করেছে, তাদের আগে এই ইউনিভার্সকে কে সৃষ্টি করেছে, তাদের আগে কে টাইমকে সৃষ্টি করেছে, কে স্পেসকে ক্রিয়েট করেছে, কে ম্যাটারকে ক্রিয়েট করেছে। তো এই জায়গাটা এমন একটি জায়গা যেখানে সমস্ত কনফিউশন, সমস্ত কলিশন, সমস্ত মিসকনসেপ্ট, সমস্ত রিলিজিয়াস মিসকনসেপ্ট যেখানে ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যায় এই জায়গাটাতে। এবার আসা যাক কোরআন এবং অন্যান্য যে সমস্ত অথেন্টিক রিলিজিয়াস বুক রয়েছে এই পৃথিবীর বুকে, তারা এই বিগ ব্যাং, এই সৃষ্টি সম্পর্কে কি বলছে। সূরা আল আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 30, সেখানে কি মেনশন করা হচ্ছে? সেখানে মেনশন করা হচ্ছে যে এই আর্থ এবং হেভেন পরস্পরের সঙ্গে মিশেছিল, সেই সৃষ্টির সময় পরস্পরের থেকে মিশেছিল এবং তাকে ধীরে ধীরে একে অপর থেকে দূরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তাদের সিঙ্গুলারিটি, তাদের সেই ক্যারেক্টার প্রদানের মাধ্যমে তাদেরকে একে অপর থেকে দূরে করা হয়েছে। অর্থাৎ পৃথিবীকে সেই হেভেন থেকে আলাদা করা হয়েছে। তো বিজ্ঞান কিন্তু সেটাই বলছে যে প্রথমে একটা পয়েন্ট থেকে সমস্ত কিছু সৃষ্টি হয় এবং সেই সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রত্যেকটা স্টার, প্রত্যেকটা প্ল্যানেটস কিন্তু নিজস্ব
সিঙ্গুলারিটি ক্যারেক্টার বহন করার মাধ্যমে তারা একে অপর থেকে দূরে সরতে শুরু করে এবং সেই ইউনিভার্সের ভলিউম এক্সপ্যান্ড করতে শুরু করে। আধ্যারিয়াত চ্যাপ্টার নম্বর 51 ভার্স নাম্বার 47 সেখানে মেনশন করা হচ্ছে যে এই ইউনিভার্সের অর্থাৎ এই কায়নাতের সমস্ত কিছু স্টার্স, প্ল্যানেটস সমস্ত কিছু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং এই ইউনিভার্স এক্সপ্যান্ড করছে। সূরা ফুজিলাত চ্যাপ্টার নাম্বার 41 ভার্স নাম্বার 11 সেখানে মেনশন করা হয়েছে যে এই কায়নাত সৃষ্টির আগে একটা গ্যাসীয় পিণ্ড অবস্থায় অবস্থান করতো এটা, এবং বিজ্ঞানও সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তুলে ধরেছে যে এই পুরো ইউনিভার্স যখন সৃষ্টি হয় তখন একটা গ্যাসীয় পিণ্ড ধারণ করে এবং সেটা ধীরে 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 কুলিং এবং কনডেন্সের মাধ্যমে সেই সমস্ত পার্টিকেল একত্রিত হয়, একটি জায়গায় আসে এবং নিজস্ব ফরমেশন তৈরি করে একে অপর থেকে দূরে সরতে শুরু করে এবং নির্দিষ্ট ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন তাদের মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয় সেই বিশাল ব্যাঙের মাধ্যমে। ভাই কোরআনের মধ্যে এই আয়াতগুলো আজকে নয়, কালকে নয়, গত পরশু নয়, 1 বছর 2 বছর 5 বছর আগেও নয়, 1400 বছর আগে লেখা হয়ে গেছে। 1400 বছর আগে সেখানে মেনশন করা হয়ে গেছে এই ইউনিভার্সের ক্রিয়েশন সম্বন্ধে কিছু পয়েন্টকে তুলে ধরা হয়েছে, যেগুলো কিন্তু বিজ্ঞানকে অবশ্যই মেনে চলে। এবং তাহলে কে লিখতে পারে আজ থেকে 1400 বছর আগে? আজ থেকে 1400 বছর আগে এই ইউনিভার্স, এই কায়নাত কিভাবে তৈরি হয়েছিল তার ক্যারেক্টারকে তুলে ধরতে পারে মানুষের কাছে? একমাত্র সেই ক্রিয়েটার ছাড়া, একমাত্র সেই সৃষ্টিকর্তা ছাড়া আর কার ক্ষমতা রয়েছে? কার ক্ষমতা রয়েছে? এই কোরআন যদি প্রফেট মুহাম্মদের হাত ধরে আসে, প্রফেট মুহাম্মদ কি আমাদের সেই ইউনিভার্সের ক্রিয়েটার ছিল? কখনোই না। তাহলে প্রফেট মুহাম্মদের হাত ধরে কে সেই মেসেজ এই পৃথিবীর মানুষের কাছে পাঠালো আজ থেকে 1400 বছর আগে? সেটাই কিন্তু সবথেকে বড় জিনিস, যেটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেই আল্লাহর হাত ধরে, সেই সৃষ্টিকর্তার হাত ধরে, যে সমস্ত সৃষ্টির পেছনে রয়েছে, যখন কোনো কিছু ছিল না, যখন কোনো কিছু অস্তিত্বই ছিল না, সেই সৃষ্টিকর্তার হাত ধরে কিন্তু আজ থেকে 1400 বছর আগে মানুষকে জ্ঞান মানুষকে নলেজ প্রদানের জন্য এই কোরআনের রিভিল হয়েছিল। তো ভাই, সমস্ত সৃষ্টির পেছনে, সমস্ত ক্রিয়েশনের পেছনে এর থেকে বড় তত্ত্ব আর হয় না। বিগ ব্যাং থিওরি এর থেকে বড় তত্ত্ব, এর থেকে বড় সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড থিওরি আর হয় না এই পৃথিবীর বুকে। এবং এখনো পর্যন্ত আর অন্য কোনো সায়েন্টিফিক এভিডেন্ট, অন্য কোনো সায়েন্টিফিক থিওরি এই থিওরিকে ভায়োলেট করতে পারেনি। বিগ ব্যাং ইজ দ্য গ্রেটেস্ট প্রুফ বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ দিস ইউনিভার্স। এই থিওরি থেকে কি বিগেস্ট কনক্লুশন উঠে আসে? সেই বিগেস্ট কনক্লুশন উঠে আসে যে যখন কোনো কিছুর অস্তিত্বই ছিল না, না টাইমের অস্তিত্ব ছিল, না স্পেসের অস্তিত্ব ছিল, না কোনো ম্যাটারের অস্তিত্ব ছিল, তখন সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে সেই ক্রিয়েটারের হাত ধরে। যখন কোনো হিউম্যান ক্রিয়েশন তো দূরের কথা, যখন কোনো কিছুকে আকার কোনো নির্দিষ্ট শেপেরও কথা মানুষ ভাবতে পারতো না, যখন কোনো কিছুকে আকার দেওয়া হয়নি, তারও পূর্বে সমস্ত কিছু ক্রিয়েট করা হয়েছে। আল্লাহু আকবার। আমরা বলি যে ইউনিভার্স তৈরি হয় 13.8 বিলিয়ন ইয়ার্স এগোতে, 13.8, এবং এই আর্থের ক্রিয়েশন হয় 4.8 বিলিয়ন ইয়ার্স এগোতে। আর্থের ক্রিয়েশন, আর্থের প্রাণ নয় কিন্তু, আর্থের মধ্যে প্রাণ দেওয়া হয়নি, কিন্তু আর্থের ক্রিয়েশন, ফরমেশন স্টার্ট হয়। তাহলে ইউনিভার্স এবং এই আর্থের ফরমেশনের মধ্যে যে টাইম গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 9 বিলিয়ন ইয়ার, অর্থাৎ 900 কোটি বছর। 1 কোটি 2 কোটি নয়, 900 কোটি বছর, যার মধ্যে কোনো ক্রিয়েশন, কোনো প্রাণ, কোনো জীব, কোনো অ্যানিমাল, কোনো স্পিসিসের আকার তাদের তৈরি করা তো দূরের কথা, তাদের আকার দেওয়ারও কনসেপ্ট তৈরি হয়নি এই টাইম গ্যাপের মধ্যে। জাস্ট ইউনিভার্স ফরমেশন হয়েছে, তারপরে তার 900 কোটি বছর পর এই প্ল্যানেটের অর্থাৎ এই আর্থের ফরমেশন শুরু হয়েছে। 900 কোটি বছর পর যখন এই আর্থের ফরমেশন শুরু হয়,
তখন থেকে আবারও 100 কোটি বছর পর প্রথম প্রাণ আসে এই পৃথিবীর বুকে। লুকা হোক বা অন্যান্য কোনো আরএনএ বেসড সেল, ইউনিসেল হোক না কেন, তার লজিক আলাদা, তার সায়েন্স আলাদা, সেটাতে আমি এখন যাচ্ছি না। কিন্তু 100 কোটি বছর পর প্রথম একটা প্রাণের সূচনা ঘটে এই পৃথিবীর বুকে। একটা ইউনিসেল, আরএনএ বেসড ইউনিসেল এই পৃথিবীর বুকে প্রথম আসে। তাহলে একটু ভেবে দেখুন, তখন না কোনো হিউম্যানের কনসেপ্ট ছিল, তখন না কোনো আম্বিয়া, নবী, পয়গম্বর, প্রফেট, দেব দেবী, সমস্ত ধর্মে যারা যে সমস্ত মেনে চলে, তাদের তৈরির কোনো আকারের কোনো প্রাণের কোনো কনসেপ্টই তখন আসেনি। সেই টাইম গ্যাপের মধ্যে তার আগে সমস্ত কিছু ক্রিয়েট হতে শুরু করেছে। তাহলে ভেবে দেখুন সেই ক্রিয়েটার কোন জায়গা থেকে তার ক্রিয়েশন শুরু করেছিল, কোন পয়েন্ট থেকে তার ক্রিয়েশন শুরু হয়েছিল। আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা পৃথিবীর বুকে মানুষকে নিজেদের রাহবার বলে মেনে নিচ্ছি। হায় রে, আজকে আমরা পৃথিবীর বুকে এই সময়ে দাঁড়িয়ে মানুষকে নিজেদের ক্রিয়েটার বলে, নিজেদের খোদা বলে মেনে নিচ্ছি। এটা ইসলাম ধর্মে হোক বা অন্যান্য যে কোনো ধর্মেই হোক না কেন, মানুষকে নিজেদের রাহবার বলে মেনে নিচ্ছি। কি আমরা পৃথিবীর বুকে সে লিভিং হোক বা নন লিভিং হোক, লিভিং হোক বা নন লিভিং হোক, সেই শেপকে আমরা নিজেদের রাহবার বলে মেনে নিচ্ছি। মানুষ কতটা মূর্খ, কতটা পথভ্রষ্ট। লিভিং যে নন লিভিং, তার আকারের সৃষ্টিরও পূর্বে তাদের তৈরির কোনো কনসেপ্টই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পৃথিবীর বুকে মানুষ এই সময়ে কিছু নন লিভিং বা লিভিং এলিমেন্ট, সে মানুষ হোক বা ইট কাঠ বালি পাথর গাছ যাই হোক না কেন, তাকে নিজেদের ক্রিয়েটার বলে মেনে নিচ্ছে। তাহলে ভেবে দেখুন মানুষের কনসেপ্টে, মানুষের চিন্তায়, মানুষের বুদ্ধিতে কতটা জল ঢালা রয়েছে। বলে একবার ভেবে দেখুন মানুষ তার চিন্তার মাধ্যমে, মানুষ তার ধারণার মাধ্যমে, মানুষ তার ভাবনার মাধ্যমে আজকে এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর বুকে কতটা পথভ্রষ্ট এবং কতটা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে। সমস্ত ধর্মে মানুষকে, যে মানুষ খাদ্য ছাড়া বাঁচে না, অক্সিজেন ছাড়া বাঁচে না, জল ছাড়া বাঁচে না, যাদের সৃষ্টি করা হয়েছে, ঘুম ছাড়া বাঁচে না, নিজেদের হার্টবিটের প্রতি যাদের কন্ট্রোল নেই, যাদের নিজস্ব ফিজিক্যাল অর্গ্যানসের প্রতি যাদের কন্ট্রোল নেই, তাদেরকে আজকে নিজেদের খোদা বানিয়ে রেখেছে, নিজেদের রাহবার বানিয়ে রেখেছে পৃথিবীর বুকে। একটি সম্প্রদায় নয়, সমস্ত সম্প্রদায়ে, সমস্ত ধর্মে আজকে এটা ঘটছে। কোরআন এবং অন্যান্য যে সমস্ত অথেন্টিক রিলিজিয়াস বুক রয়েছে, তাদের গলাটিকে হত্যা করার চেষ্টা চলছে, যাতে করে তাদের ব্যবসা না বন্ধ হয়ে যায় এই পৃথিবীর বুকে, যাতে করে সেই সমস্ত রং নাম্বারের ব্যবসা না বন্ধ হয়ে যায় পৃথিবীর বুকে। এবং শুধু কোরআন নয়, যে সমস্ত অন্যান্য অথেন্টিক ধর্ম রিলিজিয়াস বুক রয়েছে, লাইক বেদ, উপনিষদ, বাইবেল, এদেরও কিন্তু মূল সেই কথা, মূল যুক্তি রয়েছে যে সেই সৃষ্টিকর্তা যে সমস্ত কিছু সৃষ্টি করেছে। আজকে পৃথিবীর বুকে মানুষের কি অবস্থা দেখুন। এই কনসেপ্টটাকেই, এই থিওরিটাকেই সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে তারা পথভ্রষ্ট এবং তাদেরকে ইন্টেনশনালি বিজনেস পারপাসে তাদেরকে ব্যবহার করার মাধ্যমে তাদেরকে পথভ্রষ্ট করে রাখা হয়েছে। এবার একটা কোশ্চেন করুন নিজেকে, তাহলে এই পৃথিবীর বুকে উপাসনা কার হওয়া দরকার? কার হওয়া দরকার এই পৃথিবীর বুকে উপাসনা? পৃথিবীর বুকে প্রথম যে প্রাণ এনেছিল আজ থেকে 3.8 বিলিয়ন ইয়ার এগোতে, এই পৃথিবীকে যে সৃষ্টি করেছিল আজ থেকে 4.8 বিলিয়ন ইয়ার এগোতে, এই ইউনিভার্সকে যে সৃষ্টি করেছিল আজ থেকে 13.8 বিলিয়ন ইয়ার এগোতে, কার উপাসনা হওয়া দরকার? তাহলে তারই উপাসনা হওয়া দরকার যে সমস্ত সৃষ্টির পেছনে রয়েছে, সেই পয়েন্ট যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল। যখন কোনো কিছু ছিল না, না টাইমের উৎপত্তি হয়েছিল, না টাইমকে ক্রিয়েট করা হয়েছিল, না স্পেসকে ক্রিয়েট করা হয়েছিল, না ম্যাটারকে ক্রিয়েট করা হয়েছিল। সেই জায়গা থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার উপাসনা করা দরকার যে সমস্ত সৃষ্টির পেছনে রয়েছে। এবং এই থিওরি পড়ার পর, এই থিওরি স্টাডি করার পর কেউ এই কোশ্চেন করতেই পারে যে
সেই ইউনিভার্সের ক্রিয়েটার আলাদা, সেই গ্যালাক্সির ক্রিয়েটার আলাদা, সেই আর্থের ক্রিয়েটার আলাদা, সেই আর্থে যে প্রথম প্রাণ এনেছিল তার ক্রিয়েটার আলাদা, সেই আর্থে প্রথম যে হিউম্যান স্পিসিসকে ক্রিয়েট করেছিল তার ক্রিয়েটার আলাদা। এটা সম্পূর্ণ বোকা বোকা কনসেপ্ট এবং বোকা বোকা একটা ধারণা, যেটা মানুষকে কিন্তু পথভ্রষ্ট করবে। সেই সঠিক পথ থেকে কিন্তু মানুষকে বিপথে নিয়ে চলে যাবে। আবারও বলি, মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট কিন্তু না বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য, না ডিভাইনলি অ্যাকসেপ্টেড। মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট আসতেই পারে না। মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট যদি আসে, এই ইউনিভার্স এত স্মুথলি রান করছে কেন? মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট যদি আসে, এই এত গ্যালাক্সিস, 350 বিলিয়ন গ্যালাক্সিস রয়েছে ইউনিভার্সে, এই এত গ্যালাক্সি স্মুথলি রান করছে কেন? মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট যদি আসে, এক একটা গ্যালাক্সিতে 250 বিলিয়ন স্টার রয়েছে, এই এত স্টার্স, কোটি কোটি স্টার্স হারমোনিক ওয়েতে রান করছে কেন? মাল্টি ক্রিয়েটারের কনসেপ্ট যদি আসে, এই আর্থ নামক প্ল্যানেট নির্দিষ্ট ভেলোসিটি, একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন পাওয়ার পর হারমোনিক ওয়েতে রান করছে কেন? হারমোনিক জিনিসটা আসবেই না যদি সেখানে সিঙ্গেল ক্রিয়েটার না থাকে। মাল্টি ক্রিয়েটার বা তার বেশি ক্রিয়েটার থাকলে হারমোনি জিনিসটা আসবেই না, এর কনসেপ্ট আসতেই পারে না। একটা প্লেন যখন চালানো হয়, 2-3টে পাইলট ব্যাকআপ হিসেবে থাকে, কিন্তু যখন কোনো মুহূর্তে যখন এককভাবে রান করে তখন কিন্তু একটা মাথাই কাজ করে। একটা ট্রেন, একটা বাস, একটা লরি, একটা ফ্যামিলি যখন ইউনিকলি অ্যাট এ টাইম রান করে তখন কিন্তু একটা ব্রেন কাজ করে। একটা ব্রেন ছাড়া কোনো কিছু হারমোনি ওয়েতে চলতে পারে না। এবং সেই তত্ত্বই কিন্তু প্রুভ করে যে এই ইউনিভার্সের পেছনে যে ক্রিয়েটার রয়েছে সেটা কিন্তু সেই সিঙ্গেল ক্রিয়েটার। মাল্টিপল ক্রিয়েটারের কনসেপ্ট আসতেই পারে না। আর মাল্টিপল ক্রিয়েটারের কনসেপ্ট যদি আসতো তো এই পৃথিবী, এই ইউনিভার্স ধ্বংস হয়ে যেত। যখনই তৈরি হতো সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। তাহলে এবার একটা কথা ভেবে দেখুন, আজকে এই পৃথিবীর যা অবস্থা, পৃথিবীর মানুষের যা অবস্থা, যেভাবে তারা পথভ্রষ্ট হয়েছে, যেভাবে তারা অন্ধকারে আচ্ছন্ন হয়েছে, সেই নিজেদের ক্রিয়েটারকে খোঁজার ক্ষেত্রে, নিজেদের ক্রিয়েটারের, প্রকৃত ক্রিয়েটারের উপাসনা করার ক্ষেত্রে যেভাবে তারা তো থেকে সেই ইউনিভার্সাল ট্রুথ থেকে দূরে সরে গেছে, অন্ধকারে ডুবে গেছে, তাদের দোষ না সেই ক্রিয়েটারের দোষ যে সমস্ত সৃষ্টির পেছনে রয়েছে? আজকে পৃথিবীর বুকে কার উপাসনা হওয়া দরকার? সেই একক শক্তির উপাসনা হওয়া দরকার, না সেই একক শক্তি দ্বারা যে সমস্ত সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টির উপাসনা হওয়া দরকার পৃথিবীর বুকে? আজকে মানুষ ভেবে দেখুক, আজকে মানুষ তার ধর্মগ্রন্থটা খুলে দেখুক, তার ধর্মগ্রন্থ কি বলছে। আজকে মানুষ তার ধর্মগ্রন্থটাকে বিজ্ঞানের পাশাপাশি রাখার চেষ্টা করুক, যে তার বিজ্ঞান এবং তার ধর্মগ্রন্থ পরস্পরকে ভায়োলেট করছে না তো, পরস্পরকে সাপোর্ট করছে তো। তখনই বুঝে যাবেন যে আপনার ধর্মগ্রন্থ বিজ্ঞানকে মেনে চলছে, সেই সায়েন্সকে মেনে চলছে, তখনই বুঝে যাবেন যে আপনি সঠিক পথে রয়েছেন। এই জায়গাতেই দাঁড়িয়ে একটা জিনিস আমি ভীষণভাবে ক্লিয়ার করে দিতে চাই। অনেকে বলে যে আল্লাহ কি, হোয়াট ইজ আল্লাহ? যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে তারা আল্লাহ 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 করে। আল্লাহ কে আল্লাহ? তার অস্তিত্ব কি? হু ইজ আল্লাহ? আল্লাহ জিনিসটা কি? তার উপাসনা চলছে কেন পৃথিবীর বুকে? আজকে কোটি কোটি লক্ষ কোটি মানুষ সেই আল্লাহর কাছে মাথা নত করছে। কে আল্লাহটা? কে ভাই? তাদের ক্ষেত্রে এক কথাই বলি, আজ থেকে 3.8 বিলিয়ন ইয়ার এগোতে এই পৃথিবীর বুকে, এই আর্থ নামক প্ল্যানেটে যে প্রথম প্রাণ এনেছিল বা যে প্রথম প্রাণের সৃষ্টি করেছিল আল্লাহ, সে আজ থেকে 4.8 বিলিয়ন ইয়ার এগোতে এই আর্থ নামক প্ল্যানেটের যে সৃষ্টি ঘটিয়েছিল, যে সূচনা ঘটিয়েছিল আল্লাহ, সে আজ থেকে এই 13.8 বিলিয়ন ইয়ার এগোতে যে ইউনিভার্সের ক্রিয়েশন ঘটিয়েছিল, যে ফরমেশন ঘটিয়েছিল আল্লাহ, সে আজ থেকে
13.8 বিলিয়ন ইয়ার এগোতে যে বিগ ব্যাংয়ের মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি করেছিল, যে স্পেসকে ক্রিয়েট করেছিল, যে টাইমকে ক্রিয়েট করেছিল, যে ম্যাটারকে ক্রিয়েট করেছিল আল্লাহ সেই জন্যই আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা সেই আল্লাহর সামনে মাথা নত করে এবং তার উপাসনা চালিয়ে যায়।